কখনো কি এমন কোনো রাস্তা দিয়ে রাতের বেলা একা হেঁটেছেন যেখানে মানুষের চেয়ে ভয়ের উপস্থিতি বেশি অনুভব হয়? কখনো কি শুনেছেন নদীতে ডুবে মারা যাওয়া একজন মানুষের কবরের সামনে রাত হলেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে? এমন ঘটনা যা দেখার পর সুস্থ মানুষও দিনের পর দিন জ্বরে কাঁপতে থাকে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি রাজশাহীর একটি সত্য ঘটনা, একজন যুবকের রহস্যময় মৃত্যু। ভারত থেকে কফিনে ফিরে আসা একটি বিকৃত মরাদেহ, হাজার মানুষের সামনে সেই লাশ দেখার বিভীষিকা, আর তারপর একটি কবরস্থানকে ঘিরে শুরু হওয়া এমন সব ঘটনা যার ব্যাখ্যা আজও কেউ নিশ্চিতভাবে দিতে পারেনি। মাঝরাতে কবরস্থানের প্রাচীরের ওপর কে বসে থাকত? কেন পথচারীরা একই জিনিস বারবার দেখার দাবি করেছিল? আর সেই মানুষটি যিনি নিজের চোখে যা দেখেছিলেন তারপর টানা 2 সপ্তাহ জ্বরে অচেতন হয়েছিলেন, তিনি আসলে কি দেখেছিলেন? আজকের পুরো ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহীর রায়হান ভাই। তিনি তার এক আত্মীয়ের জীবনে ঘটে যাওয়া এই অভিজ্ঞতাটি আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আমি ঘটনাটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছি, আর সত্যি বলতে শেষ অংশে পৌঁছে আমার শরীরেও কাঁটা দিয়ে উঠেছিল। তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের ঘটনাটি হয়তো শেষ পর্যন্ত শোনার পর রাতের অন্ধকারে কোনো কবরস্থানের পাশ দিয়ে একা হাঁটার সাহস আর কখনোই পাবেন না। চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের হাড় হিম করা সত্য ঘটনাটি। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি শিমুল, আর আপনারা শুনছেন ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত। আজকের ঘটনাটি এসেছে রাজশাহী থেকে। তার আগে ছোট্ট একটি কথা, ইদানিং লক্ষ্য করছি আমাদের চ্যানেলে আসা বেশিরভাগ ঘটনাই রাজশাহীর। সত্যি বলতে আমি চাই বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আপনাদের বাস্তব অভিজ্ঞতাগুলো আমাদের কাছে পৌঁছায়। তাই আপনারা এই মুহূর্তে বাংলাদেশের কে কোন জেলা থেকে শুনছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ঘটনাটি পাঠিয়েছেন রায়হান, এটি তার ছদ্মনাম। তিনি জানিয়েছেন এটি তার এক ঘনিষ্ঠ বন্ধুর দুলাভাইয়ের জীবনে ঘটে যাওয়া ঘটনা। পুরো লেখাটি আমি মনোযোগ দিয়ে পড়েছি। ব্যক্তিগতভাবে বলতে গেলে অনেক দিন পর এমন একটি ঘটনা পড়লাম যা শেষ পর্যন্ত পড়েও দীর্ঘক্ষণ মাথা থেকে বের করতে পারিনি। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি। আসসালামু আলাইকুম শিমুল ভাই, আশা করছি আপনি অনেক ভালো আছেন। আমি অনেক বছর ধরেই ভৌতিক সত্য ঘটনা শুনতে ভালোবাসি, বিশেষ করে ভূত এফএম, আফনান দ্য হরর ওয়ার্ল্ড, এ ধরনের অনুষ্ঠান আমার খুবই প্রিয়। আগে যখন ভূত এফএম রেডিওতে প্রচারিত হতো তখন থেকেই নিয়মিত শুনতাম। এখনও ইউটিউবে সুযোগ পেলেই শুনি। কিছুদিন আগে আপনার চ্যানেলের একটি ভিডিও আমার সামনে আসে। পুরো ঘটনাটি শোনার পর মনে হলো আমার সংগ্রহে থাকা একটি বাস্তব ঘটনা আপনার সঙ্গে শেয়ার করা উচিত। এর আগে আমি একটি ঘটনা অন্য একটি চ্যানেলে পাঠিয়েছিলাম, সেটি প্রচারও হয়েছিল। তাই আশা করছি এই ঘটনাটিও যদি আপনার ভালো লাগে তাহলে আপনার চ্যানেলে স্থান পাবে। এখন আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এক বন্ধুর দুলাভাইয়ের মুখে শোনা। বিশেষ কারণবশত তার নাম ও এলাকার পরিচয় গোপন রাখা হচ্ছে। পুরো গল্পে আমি তাকে শুধু দুলাভাই বলেই উল্লেখ করব। বলছেন দুলাভাই। ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত উইথ শিমুল। এখানে আপনার ঘটনা শোনানো হয়। সালটা সম্ভবত 2010 অথবা 2011। পুরো এলাকা জুড়ে তখন কনকনে শীত। ঠিক সেই সময় আমাদের এলাকার একজন যুবক রফিকুল, এটি তার ছদ্মনাম, গভীর রাতে পদ্মা নদীতে ডুবে মারা যান। কিন্তু তার মৃত্যুর ঘটনাটি ছিল এতটাই রহস্যজনক যে আজও সেটি মনে পড়লে শরীর শিউরে ওঠে। তবে সেই ঘটনায় যাওয়ার আগে আমাদের পরিবারের কিছু কথা বলা দরকার, না হলে পরের ঘটনাগুলো বুঝতে অসুবিধা হবে।
আমরা ছিলাম মোট 5 ভাই। আমার আপন মায়ের 3 ছেলে আর সৎ মায়ের 2 ছেলে। আমি সবার বড়, আর সবার ছোট ছিল আমার সৎ ভাই বেলাল, ছদ্মনাম। বাবা জীবিত থাকতে আমাদের সংসারে তেমন কোনো অশান্তি ছিল না, কিন্তু তিনি হঠাৎ ইন্তেকাল করার পর সবকিছু বদলে যেতে শুরু করল। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। বাবা মৃত্যুর আগে জমিজমা ভাগ করে যেতে পারেননি। সেই থেকেই শুরু হয় পারিবারিক বিরোধ। জমি নিয়ে একের পর এক ঝামেলা, সম্পর্কের মধ্যে দূরত্ব, আর সংসারে নেমে আসে অশান্তি। এর মধ্যেই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিই ছোট ভাই বেলালের বিয়ে দিয়ে দেব। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই বেলাল এলাকার কিছু বখাটে ছেলের সঙ্গে মিশতে শুরু করে। ধীরে ধীরে সে মাদকে জড়িয়ে পড়ে। আমরা অনেক বুঝিয়েছি, অনেকবার বারণ করেছি, কখনো রাগ করেছি, কখনো ভালোবেসে ফিরিয়ে আনার চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। একসময় সে পরিবারের কারো কথাই শুনত না। নেশা মানুষকে শুধু ধ্বংসই করে না, তার বিবেক, বিচার বুদ্ধি সবকিছু কেড়ে নেয়। একসময় আমরা বাধ্য হয়ে তাকে আলাদা করে দিই, কিন্তু সেখানেই শেষ নয়, বরং সেখান থেকেই শুরু হয় আরও ভয়ঙ্কর এক অধ্যায়। বেলাল তখন পুরোপুরি নেশায় ডুবে গেছে, প্রায় বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ত। কয়েকবার পুলিশও তাকে আটক করেছিল। সংসার ভেঙে যায়, স্ত্রী তাকে ছেড়ে চলে যায়, আর সেই আঘাত সহ্য করতে না পেরে একদিন সে নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন সে বিষ পান করেছিল, কিন্তু ভাগ্যক্রমে একজন প্রতিবেশী বিষয়টি দেখে ফেলেন। খবর পেয়ে আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই। মহান আল্লাহর অশেষ রহমতে সেদিন সে বেঁচে যায়। কিন্তু আমরা বুঝতে পারছিলাম না আমাদের সামনে আরো কত বড় বিপদ অপেক্ষা করে আছে, কারণ বেলালের জীবনে তখন প্রবেশ করেছে এমন একজন মানুষ যার আগমন শুধু একটি মৃত্যুর কারণেই হয়নি, বরং জন্ম দিয়েছিল এমন এক রহস্যের যার ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি। সেই মানুষের নাম রফিকুল। রফিকুল ছিল আমাদের এলাকারই ছেলে। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকেই তার চলাফেরা ছিল এলাকার বখাটে ছেলেদের সঙ্গে। একসময় সে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপর বেলালও তার সঙ্গেই দিন রাত কাটাতে শুরু করে। নেশা, আড্ডা, অকারণ ঘোরাঘুরি এসবই হয়ে ওঠে তাদের প্রতিদিনের অভ্যাস। ধীরে ধীরে পুরো এলাকায় তাদের নামে বদনাম ছড়িয়ে পড়ে। মানুষ তাদের এড়িয়ে চলতে শুরু করে। একসময় তারা বুঝতে পারে এভাবে আর এলাকায় থাকা সম্ভব নয়। তখন তারা সিদ্ধান্ত নেয় দেশ ছেড়ে ভারতে চলে যাবে, কাজ করবে, নতুন জীবন শুরু করবে। কিন্তু সেই সিদ্ধান্তই তাদের জীবনের সবচেয়ে বড় ভুলে পরিণত হয়। তারা পাসপোর্ট করেছিল, কিন্তু কোনো কারণে ভিসা পায়নি। স্বাভাবিক মানুষ হলে হয়তো অপেক্ষা করত, কিন্তু তারা তখন নেশার ঘোরে বাস্তবতা বোঝার ক্ষমতাই হারিয়ে ফেলেছিল। শেষ পর্যন্ত তারা ঠিক করল চোরাই পথে পদ্মা নদী সাঁতরে ভারত প্রবেশ করবে। চারপাশে ঘন কুয়াশা, পদ্মার বুক জুড়ে নিস্তব্ধতা। দূরে কোথাও মানুষের কোনো শব্দ নেই, শুধু ঠান্ডা বাতাস আর নদীর কালো পানি। কিন্তু নদীতে নামার আগে তারা তিনজনই প্রচুর পরিমাণে মাদক সেবন করেছিল, রফিকুল, বেলাল আর তাদের আরেক বন্ধু। তিনজনের কাছেই ছিল কাপড় চোপড় ও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, সব মিলিয়ে দুটি বড় ব্যাগ। রফিকুল সাঁতারে সবচেয়ে দক্ষ ছিল, তাই ব্যাগ দুটো তার কাছেই তুলে দেওয়া হয়। তারপর রাতের অন্ধকারে তারা তিনজন একসঙ্গে পদ্মার পানিতে ঝাঁপ দেয়। প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল। ধীরে ধীরে তারা নদীর মাঝামাঝি পৌঁছে যায়। বরফ শীতল পানি শরীর অবশ করে দিচ্ছিল, কিন্তু নেশার কারণে তখনও তারা এগিয়ে যাচ্ছিল।
অনেকক্ষণ সাঁতার কাটার পর তারা যখন প্রায় নদীর শেষ প্রান্তে তীর থেকে আর মাত্র 25 থেকে 30 হাত দূরে, ঠিক তখনই রফিকুল বিকট চিৎকার করে উঠল, বেলাল, বাঁচাও! কেউ কেউ আমার পা নিচ থেকে টানছে! বেলাল প্রথমে ভেবেছিল হয়তো নেশার কারণে রফিকুল ভুল দেখছে, কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বদলে গেল। রফিকুল মরিয়া হয়ে হাত পা ছুটতে লাগল। মনে হচ্ছিল সে যেন অদৃশ্য কারো সঙ্গে লড়াই করছে। তার শরীর বারবার পানির নিচে ডুবে যাচ্ছে, আবার ভেসে উঠছে। এদিকে তার কাঁধে ঝোলানো ব্যাগ দুটো পুরোপুরি পানিতে ভিজে গিয়েছিল। ভিজে যাওয়ায় ব্যাগের ওজন কয়েক গুণ বেড়ে যায়। রফিকুল আরও অসহায় হয়ে পড়ে। সে চিৎকার করেই যাচ্ছিল, আমাকে টানছে! কেউ আমাকে নিচে টানছে! তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। রফিকুল একবার পানির নিচে ডুব দিল, আর কখনোই ভেসে উঠল না। বেলাল আর তার বন্ধু প্রাণপণে তাকে খুঁজতে থাকে, বারবার পানির নিচে ডুব দেয়, চারপাশে হাতড়ে বেড়ায়, কিন্তু কোথাও রফিকুল নেই। কোনো সাড়া নেই, কোনো চিহ্নও নেই। শীতের সেই হিমশীতল পানিতে বেশিক্ষণ থাকা সম্ভব ছিল না। তাদের শরীরও তখন অবশ হয়ে আসছিল। অবশেষে নিরুপায় হয়ে তারা নদীর পাড়ে উঠে আসে, কিন্তু তারা তখনও জানত না এই রাতেই শুধু একজন মানুষের মৃত্যু হয়নি। শুরু হয়েছে এমন এক রহস্যের, যা আগামী কয়েক মাস ধরে পুরো এলাকাকে আতঙ্কে কাঁপিয়ে তুলবে। নদী থেকে ফিরে এসে বেলাল আর তার বন্ধু পুরো ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। সারা গ্রামে শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। স্থানীয় লোকজন, জেলে, এমনকি আশপাশের গ্রামের মানুষও নদীতে নেমে তাকে খুঁজতে থাকে। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন কোথাও রফিকুলের কোনো খোঁজ মেলেনি। সময় গড়াতে লাগল। 1 দিন, 2 দিন, তারপর পুরো 1 সপ্তাহ। ঠিক 8 দিনের মাথায় খবর আসে, ভারতের সীমান্তের ভেতরে একটি কালী মন্দিরের সামনের নদীর ঘাটে মাছ ধরার জালে একটি মরদেহ আটকে আছে। পরিচয় নিশ্চিত করার পর জানা যায় সেটি রফিকুলের মরদেহ। তারপর শুরু হয় দীর্ঘ আইনি প্রক্রিয়া। 2 দেশের কাগজপত্র, পুলিশি তদন্ত আর নানান জটিলতা। সবকিছু শেষ হতে আরও 1 দিন লেগে যায়। প্রায় 8 থেকে 9 দিন পর কফিনবন্দি অবস্থায় রফিকুলের মরদেহ তার গ্রামের বাড়িতে আনা হয়। সেই খবর মুহূর্তের মধ্যেই আশপাশের বহু গ্রামে ছড়িয়ে পড়ে। মানুষ দলে দলে আসতে শুরু করে, কেউ কৌতূহল থেকে, কেউ শেষবারের মতো তাকে দেখতে, আবার কেউ শুধুই জানতে 8 দিন পানির নিচে থাকা একজন মানুষের শরীর দেখতে কেমন হয়। আমিও সেদিন সেখানে গিয়েছিলাম। মানুষের ভিড় ঠেলে ধীরে ধীরে কফিনের কাছে এগিয়ে গেলাম। একবার, শুধু একবার মরা দেহটার দিকে তাকিয়েছিলাম, আর সেই একবার তাকানোর স্মৃতি আজও আমি ভুলতে পারিনি। দীর্ঘদিন পানির নিচে থাকার কারণে তার পুরো শরীর ফুলে বিকৃত হয়ে গিয়েছিল। মুখমণ্ডলের স্বাভাবিক আকৃতি আর বোঝার উপায় ছিল না। পোস্টমর্টেমের সেলাইয়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। চারপাশে ছড়িয়েছিল অসহ্য দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যা সহ্য করা সত্যিই কঠিন ছিল। অনেক মানুষ মুখ ঢেকে সরে যাচ্ছিল, কেউ কেউ বমিও করে ফেলেছিল। আমিও নিজেকে সামলাতে পারিনি। কফিন থেকে কয়েক কদম দূরে গিয়ে বমি করে ফেলি। সেদিন মানুষের ভিড় এতটাই বেশি ছিল যে বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যায়। সব আনুষ্ঠানিকতা শেষ করতে করতেই অনেক রাত হয়ে যায়। অবশেষে গভীর রাতে রফিকুলকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আমি আপনাদের সেই কবরস্থানের কথাও একটু বলি। কবরস্থানটি ছিল রাস্তার একেবারে পাশেই, চারপাশে বুক সমান উঁচু প্রাচীর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ভেতরের অনেকটাই দেখা যেত। দিনের বেলায় জায়গাটি যতটা স্বাভাবিক লাগত, রাত নামার পর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। তখন অবশ্য কেউই বুঝতে পারেনি এই কবরস্থানকে ঘিরেই শুরু হতে যাচ্ছে এমন কিছু ঘটনা যা পুরো এলাকাকে আতঙ্কে ফেলে দেবে। রফিকুলকে দাফন করার পর প্রথম কয়েকদিন সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু ঠিক এক সপ্তাহ পর লোকমুখে একটি অদ্ভুত খবর ছড়িয়ে পড়তে শুরু করে। কবরস্থানের ঠিক বিপরীত পাশের বাড়ির মানুষজন দাবি করল গভীর রাতে তারা নাকি রফিকুলকে দেখেছে। সে নাকি কবরস্থানের প্রাচীরের ওপর চুপচাপ বসে থাকত, কখনো রাস্তার দিকে তাকিয়ে থাকত, আবার কখনো মনে হতো কারো জন্য যেন অপেক্ষা করছে। প্রথমে সবাই গুজব ভেবেছিল, কিন্তু দিন যত গড়াতে লাগল সাক্ষীর সংখ্যাও তত বাড়তে লাগল। আর তারপর ঘটে গেল এমন একটি ঘটনা যার পর পুরো গ্রাম সূর্য ডোবার পর সেই রাস্তা দিয়ে চলাচল প্রায় বন্ধ করে দিয়েছিল। বিষয়টি রফিকুলের পরিবারের কানেও পৌঁছে যায়। তারা সিদ্ধান্ত নেয় তার আত্মার মাগফিরাতের জন্য মিলাদের আয়োজন করবে। মিলাদ শেষে তার কবরের পাশে একটি বৈদ্যুতিক বাল্ব লাগিয়ে দেওয়া হয়। উদ্দেশ্য একটাই, রাতে যেন কবরস্থান অন্ধকারে ডুবে না থাকে। কয়েকদিন সবকিছু স্বাভাবিক ছিল। রাতে বাল্ব জ্বলত, কেউ আর কোনো অস্বাভাবিক কিছু দেখেনি। গ্রামের মানুষও ধীরে ধীরে স্বস্তি ফিরে পেতে শুরু করেছিল, কিন্তু সেই স্বস্তি বেশি দিন টিকল না। এক রাতে প্রবল বৃষ্টি হল, বজ্রপাত, দমকা হাওয়া, মুষলধারে বৃষ্টি। পরদিন সকালে দেখা গেল কবরের পাশের বাল্বটি নষ্ট হয়ে গেছে। সেই রাতেই ঘটে গেল এমন একটি ঘটনা যা পুরো গ্রামকে আবারও আতঙ্কে ডুবিয়ে দিল। কবরস্থানের ঠিক সামনের বাড়ির এক তরুণী রাতের বেলা কোনো এক কাজে বারান্দায় বের হয়। বেরিয়েই তার চোখ পড়ে কবরস্থানের দিকে। সে খেয়াল করে আজ বাল্বটি জ্বলছে না, চারপাশে ঘন অন্ধকার। প্রথমে বিষয়টিকে স্বাভাবিকই মনে হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর সে আবার তাকায়। তারপর যা দেখল তা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহজে বিশ্বাস করা সম্ভব নয়। কবরস্থানের প্রাচীরের ওপর মাথা নিচু করে ধীরে ধীরে সে মুখ তুলে তাকাল। তারপর ডান হাতটা ধীরে ধীরে তুলে মেয়েটিকে কাছে আসার ইশারা করল। মেয়েটি স্থির হয়ে গেল। তার পুরো শরীর কাঁপছিল, চিৎকার করারও শক্তি ছিল না। পরের মুহূর্তেই সে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার শুনে পরিবারের সবাই ছুটে আসে, তাকে ঘরে নিয়ে যাওয়া হয়। অনেকক্ষণ পর জ্ঞান ফিরলে সে কাঁপতে কাঁপতে পুরো ঘটনাটি খুলে বলে। তার কথা শুনে পুরো গ্রাম আবার আতঙ্কে ডুবে যায়। এরপর রফিকুলের কবরের পাশে আরও কয়েকবার নতুন বাল্ব লাগানো হয়, কিন্তু আশ্চর্যের বিষয়, প্রতিবারই 1-2 দিনের মধ্যেই কোনো না কোনোভাবে সেই বাল্ব নষ্ট হয়ে যেত। কেউ কারণ বলতে পারত না। দিনের বেলায় মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করলেও রাত নামার পর প্রায় সবাই রাস্তা বদলে ফেলত। অনেকেই দাবি করত হাঁটতে হাঁটতে মনে হয় কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। আবার কেউ বলতো কানে ফিস ফিস শব্দ ভেসে আসে। তবে আমি তখনও এসবকে মানুষের অতিরঞ্জিত গল্প বলেই মনে করতাম, কারণ আমি নিজে কখনো কিছু দেখিনি। কিন্তু আমি জানতাম না খুব শিগগিরই আমাকেও সেই রাস্তা দিয়েই গভীর রাতে একা ফিরতে হবে, আর সেই রাত আমার পুরো জীবনটাই বদলে দেবে। আমি তখনও এসবকে গুজব বলেই মনে করতাম, কিন্তু একটি রাত আমার সেই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছিল। আমি এমনিতেই একটু ভীতু স্বভাবের মানুষ, তাই খুব প্রয়োজন ছাড়া রাত করে বাইরে থাকতাম না। সাধারণত রাত 9টা বা 10টার মধ্যেই বাসায় ফিরে আসতাম। কিন্তু সেদিন একটি জরুরি কাজের কারণে
আমাকে অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে হয়। সব কাজ শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম, হঠাৎ ঘড়ির দিকে চোখ গেল। রাত তখন প্রায় 12:10। ঠিক তখনই আমার মনে পড়ল, আমাকে বাড়ি ফিরতে হলে সেই কবরস্থানের সামনের রাস্তা দিয়েই যেতে হবে। এক মুহূর্তেই বুকের ভেতর ধক করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল আর এক পাও সামনে এগোতে পারব না। তবুও কোনো উপায় ছিল না। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। মুখে তখন শুধু দোয়া দরুদ, বারবার আল্লাহর নাম নিচ্ছিলাম। আপনাদের জায়গাটা একটু বুঝিয়ে বলি। কবরস্থানের এক পাশে বিশাল আম বাগান, লিচু বাগান আর কলা বাগান। অন্য পাশে বড় বড় পুকুর আর ফাঁকা ফসলের মাঠ। রাতের বেলায় পুরো এলাকাটা এমনিতেই নির্জন হয়ে যেত। তার ওপর সেদিন আকাশে চাঁদও ছিল না। চারপাশে শুধু ঘন অন্ধকার। আমি যখন কবরস্থানের একেবারে কাছে পৌঁছালাম, দেখলাম কবরের পাশে লাগানো বাল্বটিও নিভে আছে। পুরো জায়গাটা অন্ধকারে ডুবে আছে। সেই দৃশ্য দেখেই মানুষের মুখে শোনা সব গল্প আবার মনে পড়ে গেল। ভয়ে আমার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। আমি সাহস করে চোখ নিচু করে হাঁটতে লাগলাম। চেষ্টা করছিলাম একবারও যেন কবরস্থানের দিকে না তাকাই। কিছুক্ষণ পর মনে হল, আমি হয়তো কবরস্থানটি প্রায় পার হয়ে এসেছি। একটু স্বস্তি পেলাম, কিন্তু সেই স্বস্তি মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়েছিল। হঠাৎ আমার পেছন থেকে কেউ খুব নিচু স্বরে আমার নাম ধরে ডাকল। আমি থেমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম। কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। আমি আবার হাঁটতে শুরু করলাম। কয়েক কদম যেতেই আবার সেই একই শব্দ, এবার আরও স্পষ্ট। কেউ যেন আমার একেবারে কানের কাছে এসে ফিস ফিস করে আমার নাম বলছে। আমি আর পেছনে তাকালাম না। নিজেকে বোঝালাম, হয়তো ভয়ের কারণেই এসব শুনছি। ঠিক তখনই আমার বাম কাঁধে কেউ একজন হাত রাখল। আমি ছটকা মেরে পেছনে ফিরে তাকালাম। কেউ নেই, একজন মানুষও না, শুধু ঠান্ডা বাতাস আর গভীর নীরবতা। ভয়ে আমি এবার কবরস্থানের দিকে তাকালাম, আর যা দেখলাম তা আজও চোখ বন্ধ করলে দেখতে পাই। কবরস্থানের প্রাচীরের ওপর অন্ধকারের মধ্যে একটি অবয়ব বসে আছে, নড়ছে না, শুধু আমার দিকেই তাকিয়ে আছে। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াইনি। দ্রুত হাঁটতে শুরু করলাম, কিন্তু ঠিক কয়েক কদম সামনে যেতেই আমার পথ আটকে একজন দাঁড়িয়ে গেল। আমি মাথা তুলে তাকালাম, আর আমার বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে রফিকুল। তার মুখ আমি যেদিন কফিনে দেখেছিলাম ঠিক সেদিনের মতোই। পোস্টমর্টমের সেলাইয়ের দাগ, বিকৃত মুখ আর স্থির দৃষ্টি। সে কোনো কথা বলছিল না, শুধু আমার দিকে তাকিয়েছিল। আমি আর কিছু ভাবিনি। যেদিক দিয়ে এসেছিলাম সেদিকেই প্রাণপণে দৌড় দিতে শুরু করলাম। পেছনে কি ছিল, কেউ আমাকে অনুসরণ করছিল কিনা আমি একবারও ফিরে তাকাইনি। শুধু দৌড়েছি, দৌড়েছি আর দৌড়েছি। আমি প্রাণপণে দৌড় দিতে শুরু করি। কতক্ষণ দৌড়েছিলাম আজও বলতে পারবো না। ভয়ে তখন আমার শরীর অবশ হয়ে গিয়েছিল। দৌড়াতে দৌড়াতে গ্রামের মোড়ের কাছে প্রথম যে বাড়িটি চোখে পড়ে, আমি সোজা সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ি। চিৎকার করতে করতে একসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফিরে আসে। চারপাশে তখন অনেক মানুষ। আমি ধীরে ধীরে পুরো ঘটনাটি তাদের খুলে বলি। সব কথা শোনার পর তারা আমাকে সেদিন রাতটা তাদের বাড়িতেই থেকে যেতে বলেছিল, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি। আমার একটাই কথা, আমাকে যেভাবেই হোক বাড়ি পৌঁছে দিন।
শেষ পর্যন্ত 4-5 জন একসঙ্গে আমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসে। কিন্তু সেই রাতের আতঙ্ক সেখানেই শেষ হয়নি। পরদিন থেকেই আমার প্রচণ্ড জ্বর আসে। একটানা প্রায় 13 থেকে 14 দিন আমি অসুস্থ ছিলাম। পরিবারের লোকজন বলতো জ্বরের ঘোরে আমি নাকি বারবার অদ্ভুত সব কথা বলতাম, কখনো চিৎকার করতাম, কখনো ঘুমের মধ্যে ভয়ে কেঁপে উঠতাম। সেই ঘটনার পর প্রায় 1 মাস আমি সন্ধ্যার পর আর বাড়ির বাইরে বের হইনি। যত কাজই থাকুক দিনের আলোতেই শেষ করার চেষ্টা করতাম। আমার এমন অবস্থা দেখে পরিবারের সবাই মিলে পাশের গ্রামের একজন সম্মানিত হুজুরকে ডেকে আনেন। তার কাছে পুরো ঘটনাটি খুলে বলা হয়। সব শুনে তিনি কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, প্রথমে কিছু সৎকা করুন, তারপর আমি বিষয়টি বোঝার চেষ্টা করছি। হুজুর কিছুক্ষণ চোখ বন্ধ করে আকাশের দিকে তাকিয়ে থাকেন। সম্ভবত তিনি তার বন্ধু জিনদের দ্বারা বিষয়টি বোঝার চেষ্টা করেন এবং কিছুক্ষণ পর তিনি আমাদের ডেকে বললেন, তোমরা যাকে রফিকুল মনে করছে সেটা আসলে রফিকুল নয়। আমরা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি আবার বললেন, এটি একটি দুষ্ট জিনের কাজ। মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করাই তার উদ্দেশ্য। রফিকুল মারা যাওয়ার ঘটনাটি সে যে কোনোভাবে জানতে পারে এবং সে এটাও জানে যে লাশটি 1 সপ্তাহের পুরনো লাশ। এই বিষয়টিকে উপেক্ষা করে সে জিনটি সুযোগ নেই মানুষকে ভয় দেখানোর। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, জিনদের মধ্যেও তেমন ভালো আর মন্দ 2 ধরনেরই রয়েছে। ওরা সেই সকল দুষ্ট জিন তারা মানুষকে ভয় দেখিয়ে মজা পায়। হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, কিছু কোরআনের আয়াত তিলাওয়াত করেন, আমাদেরও নিয়মিত দোয়া, জিকির এবং সদকা করার পরামর্শ দেন। এরপর ধীরে ধীরে সেই কবরস্থানকে ঘিরে আর কোনো অস্বাভাবিক ঘটনার কথা শোনা যায়নি। রাতের বেলায়ও মানুষ আবার আগের মতো সেই রাস্তা দিয়ে চলাচল শুরু করে। ঘটনাটি ঠিক কী ছিল? সত্যি কি কোনো দুষ্ট জিন, নাকি মানুষের অজানা কোনো রহস্য? তার উত্তর আজও আমি জানি না। তবে সেই রাতের কথা মনে পড়লে আজও আমার শরীর কেঁপে ওঠে। শিমুল ভাই, এই ছিল আমার বন্ধুর দুলা ভাইয়ের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। ঘটনাটি কেমন লেগেছে জানি না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ঘটনাটি সিলেক্ট করবেন। আমি অপেক্ষায় থাকলাম। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তবে অবশ্যই আপনার চ্যানেলে প্রচার করবেন। আজকের মতো বিদায় নিব। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আজকের ঘটনাটি শুনে আপনাদের কি মনে হয়েছে? আপনারা কি মনে করেন এটি শুধুই কাকতালীয় কিছু ঘটনা ছিল, নাকি সত্যি সেখানে এমন কোনো অদৃশ্য শক্তির উপস্থিতি ছিল যার ব্যাখ্যা আজও মানুষের জানা নেই? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি আপনাদের নিজের জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যময়, ভৌতিক বা ব্যাখ্যাতীত সত্য ঘটনা থাকে তাহলে সেটি বিস্তারিত লিখে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে ইনভিজিবলপাস্ট অদৃশ্য অতীত @gmail.com। হয়তো পরবর্তী ভিডিওতে আপনার পাঠানো ঘটনাটি শুনবে হাজার হাজার মানুষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ইনভিজিবল পাস্ট অদৃশ্য অতীত পরিবারের সদস্য হতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ইনভিজিবল পাস্ট অদৃশ্য অতীত উইথ শিমুল। এখানে আপনার ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি শিমুল আর আপনারা শুনছেন ইনভিজিবল পাস্ট অদৃশ্য অতীত। আজকের ঘটনাটি শুরু হয় আনন্দ দিয়ে, কিন্তু শেষ হয় এমন এক আতঙ্কে যা আজও ব্যাখ্যা করা যায়নি। ভাবুন তো,
বিশ্বকাপ ফাইনাল শেষ হয়েছে। হাজার হাজার মানুষের উল্লাস থেমে গেছে। রাত প্রায় ৩টা। আপনি আর আপনার দুই বন্ধু মোটরসাইকেলে করে বাড়ি ফিরছেন। চারপাশে শুধু অন্ধকার, নির্জন রাস্তা আর ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ মনে হল আপনাদের মোটরসাইকেলে ৩ জন নয় ৪ জন বসে আছে। পেছনে তাকালেন, দেখলেন কেউ নেই, কিন্তু রিয়ার ভিউ মিররে বারবার দেখা যাচ্ছে এক অচেনা কালো অবয়ব। তারপর রাস্তার পাশে ফাঁকা বাসস্ট্যান্ড থেকে ভেসে আসে হাজার মানুষের করতালির শব্দ। ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে যায়, আর শেষ পর্যন্ত রাস্তার আলোয় দেখা যায় 4টি ছায়া। অথচ মোটরসাইকেলে ছিল মাত্র 3 জন। এটা কি শুধুই ক্লান্ত চোখের ভুল ছিল, নাকি সেই রাতে তাদের সঙ্গে সত্যিই আরেকজন বাড়ি ফিরেছিল? আজকের ঘটনাটি পাঠিয়েছেন নওগাঁর সাপাহার থেকে আমাদের একজন শ্রোতা। তিনি তাদের নামগুলি গোপন রাখার অনুরোধ করেছেন, যে কারণে আমি তাদেরকে ছদ্মনামে ডাকছি, সাকিব, রাকিব আর সোহেল। ঘটনাটি কতটা সত্য তার বিচার বিবেচনা আপনাদের উপরে রইল। তাহলে ঘরের আলো একটু কমিয়ে দিন, হেডফোন থাকলে পরে নিন, কারণ আজকের গল্পটি শেষ হওয়ার পর হয়তো আপনিও একা রাতে রিয়ার ভিউ মিররে দ্বিতীয়বার তাকানোর সাহস পাবেন না। চলুন শুরু করা যাক আজকের ঘটনাটি। ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত, উইথ শিমুল। এখানে আপনার ঘটনা শোনানো হয়। সালটা তখন 2022। পুরো বাংলাদেশ তখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছে। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে শহরের মোড়, সবখানেই একটাই আলোচনা, কে জিতবে, আর্জেন্টিনা নাকি ফ্রান্স? আমি তখন নওগাঁর সাপাহারের একটি গ্রামের বাসিন্দা। আমাদের গ্রাম থেকে উপজেলা শহরের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। সেদিন রাতে শহরের পুরনো একটি কলেজের মাঠে বিশাল এলইডি পর্দায় ফাইনাল ম্যাচ দেখানোর আয়োজন করা হয়েছিল। আমি, আমার ছোটবেলার বন্ধু সোহেল আর রাকিব 3 জন ঠিক করলাম একসঙ্গে মোটরসাইকেলে করে খেলা দেখতে যাব। রাত 9:30টার দিকে আমরা বেরিয়ে পড়লাম। রাস্তার দুই পাশে দোকানগুলো তখনও খোলা। মানুষের মুখে আনন্দ, উত্তেজনা, হাসি। কলেজের মাঠে পৌঁছে দেখি হাজার হাজার মানুষ। কেউ পতাকা নিয়ে এসেছে, কেউ জার্সি পরে এসেছে, কেউ আবার মুখে প্রিয় দলের রং এঁকে এসেছে। চারদিকে চিৎকার, বাঁশি, ঢোলের শব্দ। সেই রাতের পরিবেশ আজও চোখ বন্ধ করলে দেখতে পাই। খেলা শুরু হলো। কখনো উল্লাস, কখনো হতাশা, কখনো নিস্তব্ধতা। সময় কিভাবে কেটে গেল বুঝতেই পারিনি। অবশেষে ম্যাচ শেষ হল। ঘড়িতে তখন রাত প্রায় 2:30টা। মানুষ ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করল। আমরাও মোটরসাইকেলে উঠে গ্রামের পথে রওনা দিলাম। শহরের শেষ মোড় পেরিয়ে যখন নির্জন রাস্তায় উঠলাম, তখন বুঝলাম পৃথিবী যেন একেবারে বদলে গেছে। যে রাস্তা দিয়ে আসার সময় মানুষের কোলাহল ছিল, এখন সেখানে শুধু ঝিঁঝি পোকার ডাক। মাঝে মাঝে দূরে কোনো কুকুরের ঘেউ ঘেউ শব্দ বাতাসে ভেসে আসছে। তারপর আবার নিস্তব্ধতা। রাকিব হেসে বলল, এই নীরবতাটাই আসল ভয়ের ফিল দেয়। আমরা হেসে উড়িয়ে দিলাম, কিন্তু সেই হাসি বেশিক্ষণ টিকল না। রাস্তার এক পাশে বিশাল বটগাছ, অন্য পাশে ধানক্ষেত। মোটরসাইকেলের হেডলাইট ছাড়া আর কোনো আলো নেই। হঠাৎ সোহেল খুব নিচু স্বরে বলল, সাকিব, সামনে দেখ। আমি চোখ তুলে তাকালাম। অনেক দূরে রাস্তার মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে, কোনো নড়াচড়া নেই। আমি গতি কমিয়ে দিলাম। আরও কাছে যেতে যেতে বুঝলাম লোকটা নেই। রাস্তা সম্পূর্ণ ফাঁকা। আমরা 3 জনই একে অপরের দিকে তাকালাম।
কেউ কিছু বললাম না, নিজেরাই নিজেদের বোঝালাম হয়তো আলো আঁধারির ভুল। আমরা আবার এগিয়ে চললাম। কয়েক মিনিট পর হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। অদ্ভুত ব্যাপার, চারদিকে গাছের পাতাও নড়ছে না, কিন্তু সেই ঠান্ডা বাতাস যেন শুধু আমাদের শরীর ছুঁয়ে যাচ্ছে। সোহেল কাঁধে হাত বুলিয়ে বলল, এত ঠান্ডা লাগছে কেন? আমি উত্তর দেওয়ার আগেই মোটরসাইকেলের ইঞ্জিন একবার কেঁপে উঠল, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। আমরা ভাবলাম হয়তো সামান্য যান্ত্রিক সমস্যা, কিন্তু ঠিক তখনই দূরে কোথাও থেকে খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো। প্রথমে মনে হলো কেউ হয়তো এখনো বিশ্বকাপের জয় উদযাপন করছে, কিন্তু কয়েক সেকেন্ড পরে বুঝলাম ওটা একটা দুটো মানুষের উল্লাস নয়, ওটা যেন শত শত মানুষের চাপা গুঞ্জন। কেউ স্পষ্ট কথা বলছে না, তবু মনে হচ্ছে অসংখ্য মানুষ একসঙ্গে ফিসফিস করছে। শব্দটা ধীরে ধীরে কাছে আসছে, আরো কাছে, আরো। আমি মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিলাম। হঠাৎ রিয়ার ভিউ মিররে তাকিয়ে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। পেছনের সিটে সোহেল আর রাকিব ঠিকই বসে আছে, কিন্তু তাদের মাঝখানে মাথা নিচু করে আরেকটি কালো অবয়ব বসে আছে। আমি ভয়ে সঙ্গে সঙ্গে সামনে তাকালাম, আবার মিররে তাকালাম। এবার সেখানে শুধু আমার দুই বন্ধুই। আমি কাউকে কিছু বললাম না, শুধু মনে মনে বললাম, হয়তো চোখের ভুল। কিন্তু কেন জানি মনে হচ্ছিল আমাদের সঙ্গে মোটরসাইকেলে 3 জন নয়, 4 জন ফিরছে। আমি কাউকে কিছু বললাম না, মনে মনে নিজেকেই বোঝাতে লাগলাম, হয়তো সারা রাত জেগে থাকার কারণে চোখের ভুল হয়েছে। কিন্তু যতই নিজেকে বোঝাই, বুকের ভেতরের অস্বস্তিটা কিছুতেই কমছিল না। আমি মোটরসাইকেলের গতি একটু বাড়িয়ে দিলাম। সোহেল তখনও হাসতে হাসতে বিশ্বকাপের ফাইনাল নিয়ে কথা বলছে। রাকিব বলল, আজকের ম্যাচটা জীবনে কোনোদিনও ভুলব না। আমি জোর করে হেসে বললাম, হ্যাঁ, আমিও না। কিন্তু আমার কণ্ঠে যে ভয় লুকিয়েছিল সেটা হয়তো ওরা বুঝতে পারেনি। রাস্তার দুই পাশ তখন সম্পূর্ণ অন্ধকার, শুধু হেডলাইটের আলো যতটুকু পৌঁছাচ্ছে, পৃথিবী যেন ততটুকুই আছে, তার বাইরে শুধু কালো শূন্যতা। হঠাৎ আমাদের মোটরসাইকেলের পেছন থেকে খুব স্পষ্ট একটা শব্দ ভেসে এলো, টক টক টক, যেন কেউ ধীরে ধীরে মোটরসাইকেলের লোহার অংশে আঙুল দিয়ে টোকা দিচ্ছে। আমি ভাবলাম হয়তো কোনো নাট বল্টু ঢিলা হয়েছে, কিন্তু শব্দটা নিয়মিত, টক টক টক। সোহেল বলল, সাকিব, তুই কি শব্দটা শুনছিস? আমি ধীরে মাথা নাড়লুম। রাকিব পেছনে তাকিয়ে বলল, কিছু তো নেই। কিন্তু ও কথা শেষ করার সঙ্গে সঙ্গেই শব্দটা থেমে গেল। এমনভাবে থামল যেন যে টোকা দিচ্ছিল সে বুঝে গেছে আমরা শুনে ফেলেছি। আরও কিছু দূর এগোতেই রাস্তার পাশে একটি পুরনো বাস স্ট্যান্ড চোখে পড়ল। দিনের বেলায় এখানে মানুষে ভরা থাকে, কিন্তু এখন ভাঙা বেঞ্চ, ছেঁড়া পোস্টার আর নিস্তব্ধতা। ঠিক তখনই মোটরসাইকেলের ইঞ্জিন কেঁপে উঠল, একবার, দুইবার, তারপর সম্পূর্ণ বন্ধ। চারদিকে এমন নীরবতা নেমে এলো যেন পৃথিবীর সব শব্দ এক মুহূর্তে হারিয়ে গেছে। আমি বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ইঞ্জিন একবারও সাড়া দিচ্ছে না। সোহেল মোবাইল বের করে টর্চ জ্বালালো। টর্চ জ্বলে উঠল, তারপর নিজে থেকেই নিভে গেল, আবার জ্বলল, আবার নিভে গেল। রাকিব বিরক্ত হয়ে বলল, চার্জ তো আছে, তাহলে এমন করছে কেন? কেউ উত্তর দিতে পারলাম না। ঠিক তখন দূরে কোথাও থেকে ভেসে এলো মানুষের করতালির শব্দ। প্রথমে মনে হলো হয়তো শহরে এখনো কেউ আনন্দ করছে, কিন্তু না, শব্দটা শহরের দিক থেকে নয়,
আসছে আমাদের সামনে থাকা ফাঁকা মাঠের দিক থেকে। সেই মাঠে কোনো আলো নেই, কোনো মানুষও নেই, তবুও মনে হচ্ছে যেন হাজার হাজার মানুষ একসঙ্গে হাততালি দিচ্ছে। তার সঙ্গে মিলেমিশে শোনা যাচ্ছে একজন ধারাভাষ্যকারের মতো কারো গলা, কিন্তু কথাগুলো স্পষ্ট নয়, শুধু ভাঙা ভাঙা শব্দ, যেন অনেক দূর থেকে বাতাসে ভেসে আসছে। সোহেল খুব আস্তে বলল, এখানে কেউ খেলা দিচ্ছে নাকি? আমি উত্তর দিলাম না, কারণ আমার চোখ তখন অন্যদিকে। বাসস্ট্যান্ডের ভাঙা বেঞ্চে একজন মানুষ বসে আছে, মাথা নিচু করে, দুই হাত হাঁটুর উপর, সম্পূর্ণ স্থির। আমি টর্চের আলো ফেলতেই দেখি বেঞ্চটা ফাঁকা, কেউ নেই। আমাদের তিনজনের শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু বাতাস বরফের মতো ঠান্ডা। আমি আবার মোটরসাইকেল স্টার্ট দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু কাজ হল না। ঠিক তখন আমাদের পেছন থেকে খুব ধীরে কারো হাঁটার শব্দ এলো, ঠক ঠক ঠক। মনে হচ্ছিল ভারী বুট পরে কেউ এগিয়ে আসছে। শব্দটা কাছে আসছে, আরো কাছে। আমরা তিনজন একসঙ্গে পেছনে তাকালাম। রাস্তা সম্পূর্ণ ফাঁকা, কেউ নেই, কিন্তু হাঁটার শব্দ তখনও থামেনি। শব্দটা যেন ঠিক আমাদের চারপাশেই ঘুরছে, একবার ডান পাশে, একবার বাম পাশে, তারপর ঠিক আমাদের পেছনে। সোহেল কাপা গলায় বলল, চল, এখানে আর এক সেকেন্ডও থাকব না। আমি শেষবারের মতো স্টার্ট দিলাম। অবিশ্বাস্যভাবে এক চাপেই মোটরসাইকেল চালু হয়ে গেল। ইঞ্জিন যেন কখনো বন্ধই হয়নি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, জোরে গতি বাড়িয়ে দিলাম। বাসস্ট্যান্ডটা পেছনে পড়ে রইল, কিন্তু প্রায় 1 মিনিট পর রাকিব আমার কাঁধ চেপে ধরল। তার হাত কাঁপছে। সে ফিসফিস করে বলল, সাকিব, পেছনে তাকাস না। কিন্তু আমাদের মোটরসাইকেলের ঠিক পেছনে একটা মানুষ দৌড়ে আসছে, আর যত দ্রুত আমরা যাচ্ছি ঠিক তত দ্রুতই সে দৌড়াচ্ছে। রাকিবের কণ্ঠটা কাঁপছিল, সাকিব, পেছনে তাকাস না। আমি কিছু বললাম না। মোটরসাইকেলের গতি আরও বাড়িয়ে দিলাম। রাত তখন প্রায় 3টা। রাস্তার দুই পাশে শুধু ধান ক্ষেত আর মাঝে মাঝে বিশাল গাছ। চারদিকে এমন নীরবতা, মনে হচ্ছিল পৃথিবীতে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই। হঠাৎ সোহেল খুব আস্তে বলল, সাকিব, আমি আর না দেখে থাকতে পারছি না। কথা শেষ করেই সে ধীরে ধীরে পেছনে তাকালো। 2 থেকে 3 সেকেন্ড। তারপর সে এমনভাবে আমার কাঁধ চেপে ধরল যে আমি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ প্রায় হারিয়ে ফেলেছিলাম। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেছে, মুখ শুকিয়ে ফ্যাকাসে হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কি দেখলি? কোনো উত্তর নেই। সে শুধু সামনে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞেস করলাম, কি দেখলি? এবার সে ফিসফিস করে বলল, মানুষটা দৌড়াচ্ছে না, সে মাটিতে পাই দিচ্ছে না। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমি আর পেছনে তাকানোর সাহস পেলাম না। আমরা যত দ্রুত যাচ্ছি মনে হচ্ছে কেউ আমাদের ঠিক পেছনেই আছে, কিন্তু কোনো নিঃশ্বাসের শব্দ নেই, কোনো পায়ের শব্দও নেই, শুধু একটা অদ্ভুত উপস্থিতি, যেন অন্ধকার নিজেই আমাদের অনুসরণ করছে। ঠিক তখনই মোটরসাইকেলের রেয়ার ভিউ মিররটা নিজে থেকেই কেঁপে উঠল। আমি এক ঝলক তাকালাম, আর যা দেখলাম আজও ভুলতে পারিনি। মিররের ভেতরে রাস্তা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে অসংখ্য মানুষ। সবাই একই দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কারো মুখ দেখা যাচ্ছে না, সবাই মাথা নিচু করে আছে। আমি ভয়ে চোখ ফিরিয়ে নিলাম। আবার তাকাতেই মিররে শুধু ফাঁকা রাস্তা। আমি নিজের মনে বললাম, না, এটা অসম্ভব।
আরও কিছু দূর যেতেই সামনে একটা ছোট ব্রিজ, ব্রিজের নিচে সরু খাল। দিনে এখানে অনেক মানুষ মাছ ধরে, কিন্তু আজ খালের পানি একেবারে কালো, চাঁদের আলো যেন সেখানে পড়ছে না। ব্রিজের মাঝখানে উঠতেই মোটরসাইকেলের হেডলাইট হঠাৎ নিভে গেল। পুরো পৃথিবী অন্ধকার, শুধু ইঞ্জিন চলছে। আমি ব্রেক করলাম। ঠিক সেই মুহূর্তে নিচে খালের দিক থেকে একটা শিশুর হাসির শব্দ ভেসে এলো। তারপর একসঙ্গে আরো অনেকগুলো হাসি, যেন 10-12টা শিশু অন্ধকারে দাঁড়িয়ে হাসছে। সোহেল চিৎকার করে বলল, চল চল, এখানে দাঁড়াবি না। আমি আবার স্টার্ট দিতে গেলাম। ঠিক তখন হেডলাইট নিজে থেকেই জ্বলে উঠল। আলো পড়তেই খালের পাশে দেখি কেউ নেই, কিন্তু ভেজা কাদার ওপর অনেকগুলো ছোট ছোট পায়ের ছাপ। সবগুলো ব্রিজের দিকে এসেছে, কিন্তু ফিরে যাওয়ার কোনো ছাপ নেই। আমরা আর এক মুহূর্ত দাঁড়াইনি। ব্রিজ পার হয়ে দ্রুত এগিয়ে গেলাম। হঠাৎ দূরে গ্রামের প্রথম মসজিদের মিনার চোখে পড়ল। আমাদের বুকটা একটু হালকা হলো। মনে হলো এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। মসজিদের সামনে পৌঁছাতেই মোটরসাইকেলের ইঞ্জিন আবার বন্ধ হয়ে গেল, একেবারে নিজে থেকেই। চারদিকে তাকালাম, আর যা দেখলাম সেটা দেখে আমাদের পুরো শরীরের রক্ত হিম হয়ে গেল। আমরা যেটাকে মসজিদ ভাবছিলাম, আসলে সেটা মসজিদ না, সেটা ছিল একটা গোডাউনের মতো দালান। আর সে দালানের ছাদের সাথে লাগানো একটা পিলার, ঠিক যেমন বাসাবাড়ির চিম্মি থাকে সেই রকম। চিম্বির সাথে একটা লাইট বাঁধা আছে, আর সে লাইটটা জ্বলছে। দূর থেকে দেখলে ওটাকে মসজিদের মিনার মনে হয়। ঠিক তখন চিম্মির সেই পিলারের ভেতর থেকে একটা কর্কশ শব্দ ভেসে এলো। কেউ যেন খুব নিচু স্বরে বলছে, ফিরে যাও, ফিরে যাও, এই রাস্তা তোমাদের নয়। শব্দটা 3 বার শোনা গেল, তারপর আবার সব নিস্তব্ধ। আমরা কেউ কথা বলতে পারছিলাম না। আমি কাপা হাতে মোটরসাইকেল স্টার্ট দিলাম। এইবারও এক চাপেই স্টার্ট হয়ে গেল। ঠিক যখন আমরা আবার চলতে শুরু করেছি, সোহেল খুব ধীরে বলল, সাকিব, আমাদের ছায়া 3টা না 4টা। আমি রাস্তার দিকে তাকিয়ে দেখলাম চিম্বির সাথে বাঁধা সে লাইটের আলোয় সত্যি 4টি ছায়া এগিয়ে যাচ্ছে। কিন্তু মোটরসাইকেলে তো ছিলাম আমরা মাত্র 3 জন, কিন্তু 4টি ছায়া কেন? আমি চোখ মুছে আবার তাকালাম। না, এবার 3টিই দেখা যাচ্ছে। নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করলাম, সবই হয়তো ক্লান্তির প্রভাব। সারা রাত জেগে আছি, বিশ্বকাপের উত্তেজনা, তার ওপর নির্জন রাস্তা। হয়তো এ কারণেই এমন মনে হচ্ছে, কিন্তু মনের ভেতরের অস্বস্তিটা কিছুতেই যাচ্ছিল না। সেই জায়গাটা পেছনে ফেলে আমরা আবার গ্রামের দিকে এগিয়ে চললাম। এবার রাস্তা আরও সরু, 2 পাশে বিশাল শিমুল, বট আর কড়ই গাছ। গাছগুলোর ডাল এতটাই নিচু হয়ে এসেছে যে মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন রাস্তার উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে। রাত তখন প্রায় 3:15। কোথাও কোনো মানুষ নেই। হঠাৎ অনেক দূরে একটি ক্ষীণ আলো দেখা গেল। প্রথমে মনে হলো হয়তো কোনো সাইকেল, কিন্তু যতই কাছে যাচ্ছি আলোটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। আরও কাছে আসতেই বুঝলাম একজন বৃদ্ধ, হাতে একটি পুরনো হারিকেন, মাথায় সাদা টুপি, পরনে মলিন পাঞ্জাবি। তিনি রাস্তার একপাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। আমরা মোটরসাইকেল ধীরে করলাম। বৃদ্ধ নিজেই শান্ত গলায় বললেন, বাবারা, এত রাতে কোথা থেকে ফিরছ? আমি বললাম, শহরে বড় পর্দায় বিশ্বকাপের খেলা দেখতে গিয়েছিলাম। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইলেন।
তারপর ধীরে বললেন, এই রাস্তায় আজকের রাতটা ভালো না। আমরা তিনজনই একে অপরের দিকে তাকালাম। সোহেল হেসে বলল, চাচা, আমরা আর একটু গেলেই বাড়ি পৌঁছে যাব। বৃদ্ধ এবার মাথা নাড়লেন। তার চোখে অদ্ভুত এক বিষণ্ণতা। বাড়ি কাছেই, সেটা ঠিকই, কিন্তু রাত এখনো শেষ হয়নি বাবা। এই কথাটা বলেই তিনি হারিকেনের আলো নিচু করলেন। আমরা আর সময় নষ্ট না করে সামনে এগিয়ে গেলাম। প্রায় 100 মিটার যাওয়ার পর আমার হঠাৎ মনে হল, চাচা কেন এই কথাটা বলল যে রাত এখনো শেষ হয়নি। আমি মোটরসাইকেল থামিয়ে পেছনে তাকালাম। তারপর দেখি রাস্তা পুরো ফাঁকা। হারিকেনের আলো নেই, কেউ নেই। এত অল্প সময়ে একজন বৃদ্ধ কোথায় গেলেন? চারপাশে এমন কোনো গলি বা বাড়িও ছিল না যেখানে তিনি ঢুকতে পারেন। রাকিব কাঁপা গলায় বলল, সাকিব, চল এখান থেকে। আমরা আবার চলতে শুরু করলাম। ঠিক তখনই মোটরসাইকেলের সামনে দিয়ে হঠাৎ একটি কুকুর রাস্তা পার হয়ে গেল। তারপর আরেকটি, তারপর আরও 3টি। কিন্তু রাস্তা পার হয়ে যাওয়া কুকুরগুলো একবারও আমাদের দিকে তাকালো না। তারা যেন কোনো অদৃশ্য কিছুকে অনুসরণ করছে। আমি মোটরসাইকেলের গতি বাড়িয়ে দিলাম। সোহেল ধীরে বলল, ওদের আচরণটা অদ্ভুত লাগছে না? আমি উত্তর দিলাম, হয়তো কোনো শব্দ শুনেছে। কথাটা বললেও আমার নিজের কাছেই সেটি বিশ্বাসযোগ্য লাগছিল না। আরও কিছুটা এগিয়ে আমরা গ্রামের সীমানার কাছাকাছি পৌঁছে গেলাম। দূরে কয়েকটি বাড়ির টিনের ছাদে চাঁদের আলো পড়ছে। স্বস্তি ফিরে আসতে শুরু করল। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আর 5 মিনিট, তারপর আমরা বাড়ি পৌঁছে যাব। ঠিক তখনই হঠাৎ চারপাশের সব ঝিঁঝি পোকার ডাক একসঙ্গে থেমে গেল। এমনভাবে চারিপাশ নিস্তব্ধ হয়ে গেল যেন কেউ এক মুহূর্তে সব শব্দ বন্ধ করে দিয়েছে। আমি আগে কখনো এমন নীরবতা অনুভব করিনি। নিজেদের মোটরসাইকেলের ইঞ্জিনের শব্দই তখন অস্বাভাবিক জোরে শোনা যাচ্ছিল। কিছুদূর এগিয়ে রাস্তার পাশে একটি পুরনো বটগাছ। দিনের বেলায় এই গাছের নিচে গ্রামের মানুষ আড্ডা দেয়, কিন্তু সেই রাতে গাছটির ছায়া রাস্তার উপর অস্বাভাবিকভাবে লম্বা হয়ে পড়েছিল। হেডলাইটের আলো গাছের কাণ্ডে পড়তেই মনে হল যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে। আমি আবার তাকালাম, শুধু গাছের কাণ্ড। নিজেকে শান্ত রাখলাম। ঠিক তখনই সোহেল খুব নিচু স্বরে বলল, সাকিব, তুই কি একটা ঠান্ডা গন্ধ পাচ্ছিস? আমি গভীর শ্বাস নিলাম। ভেজা মাটি, কুয়াশা আর পুরনো পাতার মিশ্রিত গন্ধ। আমরা আর সেখানে না থেমে সামনে এগিয়ে গেলাম। গ্রামের প্রথম বাড়িটার সামনে পৌঁছাতেই হঠাৎ বিদ্যুৎ চলে গেল। যে কয়েকটি ঘরে আলো জ্বলছিল সেগুলো অন্ধকারে ডুবে গেল। পুরো এলাকা নিস্তব্ধ। আমরা আর কথা বললাম না। প্রত্যেকেই শুধু বাড়ি পৌঁছাতে চাইছিলাম। আরও 1 মিনিট পর আমাদের বাড়ির রাস্তার মোড় দেখা গেল। আমি ধীরে বললাম, মনে হচ্ছে এবার সত্যিই পৌঁছে গেছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে মোটরসাইকেলের ইঞ্জিন নিজে থেকেই একবার গর্জে উঠল, তারপর আবার স্বাভাবিক হয়ে গেল। আমরা কেউ আর থামিনি। সোজা বাড়ির উঠোনে ঢুকে মোটরসাইকেল বন্ধ করলাম। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না, শুধু একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম। সোহেল ফিসফিস করে বলল, আজ রাতটা আমি কোনোদিন ভুলব না। আমিও মাথা নাড়লাম, কিন্তু তখনও জানতাম না সেই রাতের ঘটনাগুলো শেষ হয়ে যায়নি। সেগুলো আমাদের সঙ্গে বাড়ি পর্যন্ত চলে এসেছিল। বাড়ি পৌঁছে ঘড়িতে চোখ দিতেই দেখলাম রাত তখন প্রায় 3:30। সোহেল আর রাকিব নিজ নিজ বাড়ির দিকে চলে গেল।
আমি মোটরসাইকেল উঠোনে রেখে দরজায় নক করলাম। বাবা দরজা খুলে বললেন, এত দেরি হলো কেন? আমি হালকা হেসে বললাম, খেলা শেষ হতে দেরি হয়েছে। আমি আর রাস্তার ঘটনাগুলোর কথা বললাম না, কারণ নিজেই নিশ্চিত ছিলাম না আসলে কি দেখেছি আর কি দেখিনি। ঘরে ঢুকে জামা কাপড় বদলালাম। বাইরে তখন ভোরের আগের গভীর নীরবতা। বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম, কিন্তু ঘুম আসছিল না। মাথায় বারবার ভেসে উঠছিল নির্জন সেই রাস্তা, অন্ধকার, আর সেই অস্বস্তিকর অনুভূতি কেউ যেন আমাদের অনুসরণ করছিল। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই। হঠাৎ ভোরের দিকে মোবাইলের রিংটোনে আমার ঘুম ভেঙে গেল। ফোন করেছে রাকিব। আমি ধরতেই ওর কণ্ঠ কাঁপছিল। সাকিব, কাল রাতের কথা মনে আছে? আমি বললাম, অবশ্যই আছে। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, সারা রাত ঘুমাতে পারিনি। বারবার মনে হচ্ছিল কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে আছে। আমি ওকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, রাতের ক্লান্তি আর ভয়ের কারণে এমন অনুভূতি হতেই পারে। ও ধীরে বলল, হয়তো, কিন্তু ওর গলায় ভয়ের ছাপ তখনও স্পষ্ট। সকাল গড়িয়ে দুপুর হল। সোহেল আমাদের ফোন করে বলল, চলো বিকেলে দেখা করি। আমরা তিনজন গ্রামের মোড়ের চায়ের দোকানে বসলাম। দিনের আলোয় আগের রাতের ঘটনাগুলো নিয়ে কথা বলতে গিয়ে বুঝলাম, আমরা তিনজন একই ঘটনা একভাবে মনে রাখিনি। আমি যেটা দেখেছি বলে মনে করেছি, অন্যরা সেটা দেখেনি। আবার সোহেল যে বিষয়টা নিয়ে ভয় পেয়েছিল সেটা আমি খেয়ালই করিনি। রাকিবও বলল, তার মনে হয়েছে কিছু শব্দ সে শুনেছিল যা আমরা কেউ শুনিনি। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। তারপর সিদ্ধান্ত নিলাম, রাতের ঘটনাগুলো নিয়ে আর বাড়াবাড়ি করব না। সেগুলো হয়তো ক্লান্তি, অন্ধকার আর কল্পনার মিশ্রণও হতে পারে। কিন্তু সেই সিদ্ধান্ত বেশি দিন টিকল না, কারণ ঠিক সেদিন সন্ধ্যায় আমার মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন এলো। ফোন ধরতেই কয়েক সেকেন্ড কোনো কথা নেই, শুধু খুব হালকা বাতাসের মতো শব্দ। একটু পরে একটা কণ্ঠ ভেসে আসলো আর মাত্র দুটি শব্দ বলল, বলেছিলাম না রাত এখনো শেষ হয়নি। তারপর বিকট একটা হাসি দিল। পরক্ষণেই লাইনটা কেটে গেল। আমি নম্বরটিতে আবার ফোন করলাম। অপর প্রান্ত থেকে ভেসে এলো, এই নম্বরটি বর্তমানে ব্যবহৃত হচ্ছে না। আমি কিছুক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো সেই রাতের গল্প হয়তো সত্যিই শেষ হয়ে যায়নি। সেই অচেনা নম্বর থেকে আসা ফোনের পর আমরা তিন বন্ধু আবার একসঙ্গে দেখা করলাম। দিনের আলোয় বসে আগের রাতের প্রতিটি ঘটনা মনে করার চেষ্টা করলাম। কে কি দেখেছিল, কে কি শুনেছিল, সব মিলিয়ে বুঝলাম আমাদের প্রত্যেকের অভিজ্ঞতা একরকম ছিল না। সোহেল বলল, রাতের অন্ধকারে অনেক সময় ক্লান্তি আর ভয় মিলে মানুষের মনে অদ্ভুত অনুভূতি তৈরি করে। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, হয়তো তাই, কিন্তু সেই রাতের অস্বস্তিটা আমি এখনো ভুলতে পারিনি। আমি চুপচাপ বসেছিলাম, কারণ আমারও মনে হচ্ছিল রাতটি অন্য সব রাতের মতো ছিল না। কয়েকদিন পর আমরা আবার সেই একই রাস্তা দিয়ে দিনের বেলায় গেলাম। সবকিছু একেবারে স্বাভাবিক। যে বাসস্ট্যান্ডটাকে রাতে এত ভয়ঙ্কর লাগছিল, সেখানে মানুষ বসে গল্প করছে। যে ব্রিজের ওপর আমরা থেমেছিলাম, সেখানে কয়েকজন ছেলে মাছ ধরছে। বটগাছের নিচে গ্রামের বয়স্করা আড্ডা দিচ্ছেন। দিনের আলোয় কোথাও কোনো অস্বাভাবিকতা নেই। আমরা একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেললাম। সোহেল বলল, দেখেছিস, দিনের আলো সব ভয় দূর করে দেয়। আমি মাথা নাড়লাম, হয়তো সত্যিই তাই। তারপর থেকে আমরা আর গভীর রাতে নির্জন রাস্তা দিয়ে কখনো বাড়ি ফিরিনি, কারণ ক্লান্ত শরীর, গভীর রাত আর নির্জন পরিবেশ, এই তিনটি একসঙ্গে মানুষের অনুভূতিকে অনেক বদলে দিতে পারে। সেই রাতের প্রতিটি ঘটনার ব্যাখ্যা
আমাদের কাছে আজও নেই। কিছু হয়তো ছিল কাকতালীয়, আর কিছু হয়তো শুধু সেই রাতের অদ্ভুত নীরবতা। আজও যখন বিশ্বকাপ আসে আর গভীর রাতে টেলিভিশনের সামনে বসে খেলা দেখি, শেষ বাঁশি বাজলেই সেই রাতের কথা মনে পড়ে যায়। মনে পড়ে নির্জন রাস্তা, বন্ধুদের আতঙ্কিত মুখ, আর সেই দীর্ঘ নীরবতা যা আজও ভুলতে পারিনি। কিন্তু আমরা তিনজন এখনো বন্ধু। মাঝে মাঝে একসঙ্গে বসে সেই রাতের কথা বলি। তারপর একসময় সবাই হেসে বলি, যাই ঘটুক না কেন, সেই রাতটা আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় বিশ্বকাপের রাত ছিল। শিমুল ভাই, এই ছিল আমাদের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। ঘটনাটি যদি সিলেক্টেড হয় তবে অবশ্যই আপনার চ্যানেলে প্রচার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত, উইথ শিমুল। এখানে আপনার ঘটনা শোনানো হয়। ওয়েলকাম ব্যাক। আমি শিমুল আছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত। আপনাদের যদি আজকের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত বা অভিজ্ঞতা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার জীবনে যদি কোনো রহস্যময়, অদ্ভুত বা ব্যাখ্যাতীত ঘটনা ঘটে থাকে, সেটি বাস্তব অভিজ্ঞতা হোক বা এমন কোনো ঘটনা যা আজও আপনাকে ভাবায়, তাহলে বিস্তারিত লিখে আমাদের ইমেইলে পাঠাতে পারেন। আপনার অনুমতি নিয়ে ভবিষ্যতের কোনো ভিডিওতে সেই অভিজ্ঞতা ঘটনা আকারে তুলে ধরার চেষ্টা করব। আমাদের ইমেইল invisiblепast@gmail.com। আপনার পরিচয় গোপন রাখতে চাইলে ইমেইলে সেটি উল্লেখ করে দেবেন। আমরা আপনার ব্যক্তিগত তথ্যের প্রতি সম্মান দেখিয়ে প্রয়োজনে নাম পরিচয় পরিবর্তন করে গল্প উপস্থাপন করব। ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত, উইথ শিমুল। এখানে আপনার ঘটনা শোনানো হয়। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি ঘটনা যেটি শুনে হয়তো আপনাদের শরীর শিউরে উঠবে। একটি রহস্যময় ভিক্ষুক, একটি 3 মাসের নিষ্পাপ শিশু, আর তারপর মাত্র 1 সপ্তাহের ব্যবধানে ঘটে যায় এমন এক মর্মান্তিক ঘটনা যার ব্যাখ্যা আজও খুঁজে পাননি সেই পরিবারের সদস্যরা। এটি কি শুধুই কাকতালীয় ঘটনা, নাকি সত্যি সন্ধ্যার অন্ধকারে ঘুরে বেড়ায় সেই ভয়ঙ্কর চূড়াচূর্ণীরা? ঘটনাটি পাঠিয়েছেন রাজশাহীর পবা উপজেলার একজন ভাই, যিনি বিশেষ কারণে নিজের গ্রামের নাম প্রকাশ করতে চাননি। তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে প্রস্তুত হয়ে যান, কারণ আজকের ঘটনাটি দুর্বল হৃদয়ের মানুষের জন্য নয়। আমি শিমুল আছি আপনাদের সাথে, আর আপনারা শুনছেন ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত। চলুন শুরু করা যাক আজকের হাড় হিম করা ঘটনাটি। তিনি যেমনভাবে লিখেছেন আমি ঠিক তেমনভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম শিমুল ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি সাইফ। আমার বাসা রাজশাহী জেলার পবা উপজেলার কোন একটি গ্রামে। বিশেষ কারণবশত গ্রামের নামটি উল্লেখ করছি না। আমার বর্তমান বয়স এখন 20 বছর। এই ঘটনাটি আমার দাদির মুখ থেকে শোনা, আমার বাবার জন্মের আগের ঘটনা। আমার দাদি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলছি। শিমুল ভাই, এখানে একটু বলে রাখি, আমার দাদা দাদির মোট 9টি সন্তান। তার মধ্যে আমার সব মিলিয়ে 8টা ফুপু, আর আমার বাবা একাই ছেলে। সংখ্যার দিক থেকে আমার বাবা দাদা দাদির 6 নম্বর সন্তান। বলছেন দাদি? ইনভিজিবল পাস্ট, অদৃশ্য অতীত, উইথ শিমুল। এখানে আপনার ঘটনা শোনানো হয়। তখনও তোর আব্বুর জন্ম হয়নি,
আমার সবেমাত্র বিয়ে হয়েছে কয়েক বছর হলো। আমার বিয়ের প্রায় 2 থেকে 2.5 বছর পর আমার কোলে তখন তোর বড় ফুপি মাসুরা। আমাদের বাড়িটা ছিল 5 বিঘা জমির উপর। বাড়ির চারিদিকে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, বড়ই, নারিকেল সহ বিভিন্ন রকমের ফলমূলের গাছ লাগানো ছিল। আমাদের বাড়িটা ঠিক এমন ছিল, মাঝখানে বড় একটা উঠান, যেটা প্রায় ছোটখাটো একটা ফুটবল মাঠের সমান। একপাশে গরুর গোয়াল, একপাশে রান্নাঘর। রান্নাঘরের ঠিক পাশেই ছিল ধানের গোলা, আর একপাশে শোবার ঘর। অন্য পাশে একটি বিশাল মুরগির খামার, এবং খামারের পাশে ছোট্ট একটা জায়গাতে 2 থেকে 3টা ছোট ছোট ঘর ছিল, যেখানে আমাদের বাসার কাজের লোকগুলো থাকত। তোর দাদারা ছিল 3 ভাই, তার মধ্যে তোর দাদা শুধু বিয়ে করেছিল। আর তোর দাদার ছোট 2 ভাই, একজনের বয়স ছিল 10 বছর আর একজনের ছিল 5 বছর। তারা 2 ভাই একসঙ্গে এক রুমে থাকত, রান্নাঘরের ঠিক পাশের রুমটাতে। আর তোর দাদার বাবা মা থাকত গরুর গোয়ালের পাশের ঘরে, আর আমি আর তোর দাদা থাকতাম মেইন গেটের সাথে লাগানো ঘরটাতে। আমাদের বাড়িটা ছিল 3 চালা মাটির বাড়ি। তখন গ্রামে এতটা ঘনবসতি ছিল না। আমাদের বাসার 200 মিটারের মধ্যে কোনো বাসাবাড়ি ছিল না। আমাদের বাসা থেকে প্রায় 300 মিটার দূরে একটা বাড়ি ছিল রহিমউদ্দি খাঁর। মানে 1 কিলোমিটারের মধ্যে 3 থেকে 4টা বাড়ি পাওয়া যেত, তাও রাস্তার 2 পাশ মিলিয়ে। তোর মাসুরা ফুপির বয়স তখন সবেমাত্র 2 থেকে 3 মাস। আমি প্রতিদিনের ন্যায় বাসার সকল কাজ শেষ করার পরে সন্ধ্যার দিকে তোর ফুপিকে নিয়ে বারান্দায় বসেছিলাম। তখন সন্ধ্যা হয়ে আসছিল, আর তখন গ্রামে কারেন্ট ছিল না। মানুষ হ্যাচাক, হারিকেন, কুপিবাতি ইত্যাদি ব্যবহার করত রাতের অন্ধকার দূর করার জন্য। একটা হারিকেন নিয়ে আমি বারান্দায় তোর ফুপিকে কোলে নিয়ে বসেছিলাম। সন্ধ্যা পার হয়ে তখনও এশার আজান হয়নি মনে হয়। হঠাৎ আমাদের মেইন গেটে 2 থেকে 3 বার টোকা পড়ল, আর একটি কর্কশ গলার শব্দ ভেসে আসলো। কইরে মা, একটু ভিক্ষা দে। আমি বুঝলাম ফকির এসেছে ভিক্ষা চাইতে। আমি তখন ছোট মানুষ, 7-5 না ভেবে ভিক্ষা নিয়ে গেটের সামনে গেলাম। গেট থেকে বারান্দার দূরত্ব 10 থেকে 12 হাত হবে। আমি তোর ফুপিকে মাটিতে ছোট বিছানা করা ছিল সেখানে রেখে গেটের দিকে গেলাম গেট খোলার জন্য। গেট খোলার পর দেখি বাইরে কেউ নাই। আমি মনে মনে ভাবলাম হয়তো আমার একটু দেরি হয়েছে, যে কারণে সেই ভিক্ষুক চলে গেছে। আমি আবার গেটটা লাগিয়ে তোর ফুপির কাছে ফিরে আসি। ঠিক তখনই পেছন থেকে আবার সেই কর্কশ কণ্ঠ ভেসে আসলো। কিরে মা, ভিক্ষা দিবি না? আমি দ্রুত পেছনে ঘুরে তাকালাম। দেখলাম একটা মহিলা, জরাজীর্ণ অবস্থা, গায়ে পুরনো আর ছেঁড়া কাপড়, চুলগুলো এলোমেলো। দেখে মনে হচ্ছে অনেক দিন কিছু খায়নি। আর তার শরীরের গঠন একেবারে পাতলা। উচ্চতা খুব জোর, 3.5 থেকে 4 ফুট হবে, কিন্তু মাথার সব চুল সাদা। দেখলেই বোঝা যায় বয়স অনেক। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি বাসার মধ্যে ঢুকলেন কিভাবে? সে বলল, গেট দিয়ে। তুই তো গেট খুলে দিলি। আমি আবার বললাম, বাইরে কাউকে দেখতে না পেয়ে আমি তো গেটটা লাগিয়ে আসলাম, তাহলে আপনি কিভাবে ঢুকলেন? আমি কোনোভাবেই এসব মিলাতে পারছিলাম না, কিন্তু সে বারবার একই কথা বলায় আমি ভাবলাম হয়তো মনের ভুলে গেটটা খোলা রেখেছিলাম। যাই হোক, আমি তাড়াতাড়ি তাকে ভিক্ষা দিলাম এবং চলে যেতে বললাম। সে ভিক্ষা নিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু আবার পেছনে ঘুরে দাঁড়ালো আর আমাকে জিজ্ঞেস করল, তোর মেয়ের বয়স কত হলো? আমি কিছু না ভেবেই বললাম, 3 মাস। সে একটা বিদঘুটে হাসি দিল, তারপর বলল, তোর মেয়েটা কিন্তু সুন্দর আছে। কি নাম রেখেছিস তোর মেয়ের? আমি তখন তাকে আমার মেয়ের নাম বললাম। তারপর সে আমার মেয়েকে কোলে নিতে চাইল, কিন্তু আমি
অসম্মতি জানালাম এবং বাসা থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করলাম। সে আমার কথা শুনে চলে গেল, কিন্তু যাওয়ার আগে বারবার আমার মেয়ের দিকে ঘুরে তাকাচ্ছিল। বিষয়টা আমার মোটেও ভালো লাগেনি। আমি তাড়াতাড়ি গেটটা লাগিয়ে তোর ফুপির কাছে ফিরে আসি। আমি বিষয়টা নিয়ে বারবার ভাবছিলাম, হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন আসলো, সে কিভাবে বুঝল আমার ছেলে না মেয়ে হয়েছে? সে তো জানে না আমার ছেলে না মেয়ে, কারণ আমার মেয়েকে তখন কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম, শুধু মুখটা বের হয়েছিল। সে তো আমাকে জিজ্ঞাসা করেনি যে এটা ছেলে নাকি মেয়ে। সে তো আমাকে সরাসরি জিজ্ঞেস করেছে, তোর মেয়ের বয়স কত? আর ঠিক তখনই তোর ফুপি এমন কান্না শুরু করল যে কান্না কোনো মতেই থামানো যাচ্ছিল না। আর সেখান থেকেই শুরু হয়েছিল আমাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলোর একটি। আমি তোর ফুপিকে নিয়ে তোর বড়মার কাছে যাই, মানে আমার শাশুড়ির কাছে, এবং বিষয়টা খুলে বলি। তখন আমার শাশুড়ি আমাকে অনেক বকাবকি করে এবং আমার শ্বশুরকে ডাকে, এবং দুজনে অনেক বকাবকি করে। পরে আমার শ্বশুর বলে যে ছোট্ট মানুষ ভুল করে ফেলেছে, সে তো জানে না। আমার শ্বশুর তাড়াহুড়ো করে বাসা থেকে বের হয়ে যায় এবং মসজিদ থেকে হুজুরকে ডেকে নিয়ে আসে। হুজুর বাসায় আসে এবং তোর ফুপিকে পানি পড়া দেয় এবং তোর ফুপির সামনে দোয়া পড়ে তোর ফুপির পুরা শরীরে ফু দিয়ে দেয়। সেদিন রাতে কান্না থেমে গেলেও তোর ফুপির প্রচণ্ড জ্বর আসে। ছোট বাচ্চা এতটা অসুস্থ হলে কোনো বাবা মা দাদা দাদি ভালো থাকতে পারে না। তোর দাদা তখন বাসায় ছিল না। সে রাতে যখন বাসায় ফিরল এবং আমার থেকে ঘটনাটি শুনল, তখন তোর দাদাও আমার সাথে রাগারাগি করল কেন আমি সন্ধ্যাবেলায় ভিক্ষা দিতে গিয়েছি। তখন আমি জিজ্ঞাসা করলাম যে সন্ধ্যাবেলায় ভিক্ষা দিলে কি হয়? তোর দাদা ছোটবেলায় মাদ্রাসায় পড়ত। সেখানে হুজুরের মুখে শোনা, চূড়াচুন্নি হচ্ছে এক ধরনের জিন, তারা সন্ধ্যার পরে নাকি মানুষের বাসায় যায় এবং তাদের কোলের ছোট বাচ্চার ভয়ঙ্কর রকমের ক্ষতি করে, এমনকি অনেক সময় বাচ্চা মারা পর্যন্ত যায়। আশেপাশের গ্রামে অনেকবার এরকম ঘটনা ঘটেছে। সেই সব কথা শুনে আমার বুকের ভিতরটা পুরো শুকিয়ে গেল। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলাম, আল্লাহ, এমনটা যেন আমার সন্তানের সাথে না হয়। কিন্তু তখন দেরি হয়ে গেছে, ভুল তো আমি করেই ফেলেছি। আমি যদি জানতাম যে সে চূড়াচুন্নি, তাহলে আমি কখনোই দরজাটা খুলে দিতাম না, আর সে রাতে তাকে ভিক্ষাটাও দিতাম না। কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল। পরদিন আমার মেয়ের হঠাৎ চেহারা ফ্যাকাসে হয়ে যেতে লাগল এবং খাওয়া দাওয়া বন্ধ করে দিল। একসময় একেবারে রোগা পাতলা শুকনো পাটকাঠি হয়ে গেল এবং 1 সপ্তাহের মাথায় তোর ফুপি মারা গেল। পুরো বাড়ির মানুষ তোর ফুপির মৃত্যুর শোকে পাথর হয়ে গেল। পরিবারের প্রথম সন্তানের এরকম অস্বাভাবিক মৃত্যুতে যে কোনো পরিবারেই শোকের ছায়া নেমে আসবে। বছর ঘুরতেই তোর মেজ ফুপি ফরিদা আমার কোল আলো করে দুনিয়াতে আসলো। দ্বিতীয়বারের মতো আমি মা হলাম। আমি এবার খুব সাবধানে তার যত্নাদ্দি করতে লাগলাম এবং সব সময় সতর্ক থাকতাম সন্ধ্যার পরে কখনোই আমার মেয়েকে ঘরের বাইরে নিয়ে আসতাম না। এভাবে করে বেড়ে উঠতে লাগল তোর মেজ ফুপি। ফরিদার বয়স যখন 2.5 কি 3 বছর, তখন আমি আবার তৃতীয়বার মা হলাম। তার নাম পারভিন। একদিন পারভিনকে কোলে নিয়ে সন্ধ্যায় তোর দাদা, আমি, আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই একসাথে উঠানে বসে গল্প করছিলাম। আর ঠিক তখনই পেছন থেকে একটি বিশাল আকৃতির কুকুর বাসার মধ্যে কিভাবে যেন ঢুকে যায় এবং আমার কোলে থাকা তোর পারভিন ফুপিকে তাকিয়ে তাকিয়ে কেমনভাবে যেন দেখে। এমনি সাধারণ কুকুরগুলো সাইজে যত বড় হয় তার তুলনায় সেই কুকুরটা অনেকটাই বড় ছিল। সেই কুকুরটিকে দেখে আমার শ্বশুর হাতে একটা লাঠি নেয় এবং কুকুরটিকে সজোরে আঘাত করে। কুকুরটি প্রচণ্ড আঘাত খেয়ে প্রচণ্ড চিৎকার করতে করতে বাসা থেকে পালিয়ে যায়।
সেদিন রাত থেকে হঠাৎ করেই আমার শ্বশুর প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয় এবং অনেক ডাক্তার দেখানোর পরেও তার জ্বর কোনো মতে ভালো হচ্ছিল না। তিনি জ্বরের ঘোরে বলছিলেন সে আমাকে আর বাঁচতে দিবে না, আমি তাকে মেরে অনেক বড় ভুল করেছি। পরে আমার শ্বশুরকে জিজ্ঞাসা করলে তিনি স্বপ্নে দেখা সে জিনের কথা বলেন। সেই জিনটি প্রতিনিয়ত স্বপ্নে এসে আমার শ্বশুরকে বলছিল তাকে আর বাঁচতে দিবে না। পরে তিনি আমাদের সবকিছু খুলে বলেন যে ওইটা কোনো কুকুর ছিল না, ওইটা ছিল জিন। কুকুরের রূপ ধরে বাসায় এসেছিল ছোট বাচ্চার ক্ষতি করার জন্য, কিন্তু আমার শ্বশুর তাকে আঘাত করায় শেষমেশ আমার শ্বশুরের প্রতি ক্ষিপ্ত হয় সেই জিনটি এবং 15 থেকে 20 দিনের মাথায় আমার শ্বশুর অজানা এক রোগে ইন্তেকাল করেন। আমার মেয়েরা তখন বড় হচ্ছিল। বড় মেয়ের বয়স তখন 4 থেকে 5 বছর। তখনকার যুগে ল্যাট্রিন বা বাথরুমের ব্যবহারের প্রচলন খুব একটা ছিল না। সবাই মাঠে ঘাটে ল্যাট্রিনের কাজ সারত। রাত তখন অনেকটাই গভীর। হঠাৎ করে তোর বড় ফুপি বাথরুমে যাওয়ার কথা বলে। সেজন্য আমি হারিকেনটা নিয়ে বাসার বাইরে যাই তাকে পায়খানা করানোর জন্য। আমাদের বাসার বাইরে একেবারে সীমানায় শেষের দিকে একটি বড় হাজারি কাঁঠালের গাছ ছিল। ওই গাছে প্রতি বছর হাজার হাজার কাঁঠাল ধরত আর বিশাল বিশাল সাইজের কাঁঠাল হতো। কাঁঠাল গাছের নিচে দিয়ে একটা ছোট চিকন সরু পায়ে হাঁটার রাস্তা ছিল। তোর বড় ফুপিকে বলি সেই রাস্তাটা ছেড়ে একটু সাইডে বসার জন্য, এবং আমি 10 থেকে 15 হাত দূরে একটি গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ায়। হঠাৎ করে আমার চোখে পড়ে একটি ছোট বাচ্চার সমান একটা মেয়ের অবয়ব আমাদের দিকে হেঁটে আসছে। আমি এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, সেই রাস্তা দিয়ে যদি কোনো মানুষ যায় এবং খুব ভালো মতো যদি না তাকায় তাহলে সে আমাকে দেখতে পাবে না। তো আমি ভালোভাবে খেয়াল করলাম সেই ছোট বাচ্চাটি হাঁটতে হাঁটতে গিয়ে আমাদের সেই হাজারি কাঁঠাল গাছটার নিচে দাঁড়ালো এবং একটা বড় মানুষে রূপান্তরিত হয়ে আস্তে আস্তে গাছের মধ্যে ঢুকে গেল। আমি অন্ধকারে খুব স্পষ্ট দেখতে না পেলে ও খুব ভালো মতো বুঝতে পারলাম সে বিষয়টা। ওটা দেখার পর আমার শরীর ঠান্ডা হয়ে গেল এবং হাত পা অবশ্যই আসছিল আর প্রচণ্ড কাঁপছিল। মনে হচ্ছিল অজ্ঞান হয়ে যাব। আমি কোনো মতে তোর ফুপিকে নিয়ে বাসার দিকে চলে আসি এবং ঘটনাটা গিয়ে তোর দাদাকে বলি। সকালে তোর দাদা মসজিদ থেকে হুজুর ডেকে নিয়ে আসে এবং সব ঘটনা খুলে বলে। হুজুর তখন আল্লাহর কালাম পড়ে এবং আমাদের পুরো বাসাসহ আমাদের যতটুকু সীমানা ছিল সবটুকু সীমানাসহ বাড়ি বন্ধ করে দেয়। এরপর থেকে ওইরকম কোনো ভয়ঙ্কর ঘটনা আমার চোখে পড়েনি, কিন্তু মাঝে মাঝে গভীর রাতে একটু অন্যরকমের ভয়ঙ্কর কিছু শব্দ শোনা যেত। শিমুল ভাই, এই ছিল আমার দাদির মুখে শোনা গল্প। আমার দাদি এখনো জীবিত রয়েছে, দাদা মারা গিয়েছে। এই ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে আমার নিজের চোখে দেখা কিছু ঘটনা রয়েছে, সেগুলো আপনার সাথে শেয়ার করব। শিমুল ভাই, আজকের মতো এখানেই বিদায় নিব। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফ ভাই, আপনার পাঠানো চূড়াচুন্নির ঘটনাটি অনেক বেশি ভয়ঙ্কর এবং পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। জানি না দর্শকদের কেমন লেগেছে, তবে আশা করা যায় দর্শকদের কাছেও অনেক ভালো লাগবে। আমি চাই আপনার সংগ্রহে থাকা ঘটনাগুলি আমাকে ইমেল করে পাঠান। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ইনভিজিবলপাস্ট অদৃশ্য অতীত @gmail.com। আপনার জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনাগুলো আমাদের কাছে পাঠিয়ে দিন। এই ছিল সাইফ ভাইয়ের দাদির মুখে শোনা চূড়াচুন্নির ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি সত্যি নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, সেটি একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে ইসলাম আমাদের শিক্ষা দেয় সব সময় আল্লাহর ওপর ভরসা রাখতে এবং কুরআন ও সুন্নাহর আমল করার মাধ্যমে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করতে।
দর্শকদের কাছে একটি প্রশ্ন, আপনাদের এলাকায় কি কখনো চূড়াচুন্নি বা এরকম রহস্যময় কোনো ঘটনার কথা শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আজকের ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। চ্যানেল ইনভিজিবল পাস্ট অদৃশ্য অতীত সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমি শিমুল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।